মূল ঘটনাটা যে কারণে ঘটছে সেটা হচ্ছে পরকীয়া। দাম্পত্য জীবন পুনরুদ্ধারের একটা মামলা করতে পারে স্ত্রী বা স্বামী যদি কেউ পরকীয়া করে। বিবাহ বন্ধনে আবদ্ধ অবস্থায় আর একটা অবৈধ সম্পর্কে যদি লিপ্ত হয় তাহলে এখানে অবশ্যই ব্রিজ অফ কন্ট্যাক্ট হবে। সম্প্রতি ইকরার জীবনে যে ঘটনাটা ঘটে গেল এবং ছোট্ট পর্দার যে অভিনয় শিল্পী আলভি তার যে কর্মকাণ্ডের জন্য, তো এটা খুবই দুঃখজনক এবং খুবই বেদনাদায়ক একটি ব্যাপার, কারণ তার একটি ছোট বাচ্চা আছে। আর এই ঘটনার দিকে আমরা তাকালে একটা জিনিসই বুঝতে পারি, এই মূল ঘটনাটা যে কারণে ঘটছে সেটা হচ্ছে পরকীয়া। তো পরকীয়ার সাধারণ কোনো বিধান বা পরকীয়ার শাস্তি বা পরকীয়ার করলে বা পরকীয়ার আশঙ্কায় আমাদের আইন আমাদের কি সুরক্ষা দিচ্ছে, এটা যদি আমি আইনজীবী হিসেবে বিশ্লেষণ করতে যাই তাহলে আমি সাধারণ মানুষকেও বলবো একটু নিজেদের ব্রেন ইউজ করতে এবং বুঝতে। যদি আমার বক্তব্যটা শুনে তারা বুঝতে পারে তাহলে তারা উপকৃত হবে। সাধারণত আমাদের দণ্ডবিধির 497 ধারায় একটি বিধান আছে যে যদি কোনো পুরুষ কোনো বিবাহিত মেয়েকে প্রলোভন দেখিয়ে বা বিবাহিত মহিলার সাথে সম্পর্ক স্থাপন করেন, শারীরিক সম্পর্ক স্থাপন করেন, পরকীয়ায় লিপ্ত হন, তাহলে এখানে সেই পুরুষকে আসামি করে এবং মহিলাকে আসামি করে মামলা দায়ের করা যাবে। কিন্তু এই আইনে শুধুমাত্র পুরুষই আপনার আসামি হিসাবে সাজাপ্রাপ্ত হয়। তো এই সাজার পরিমাণ হচ্ছে 5 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড, এবং এটা অধিক হতে পারে অর্থদণ্ড। দেখেন, আইন আমাদের নানা দিক থেকে সুরক্ষা দেয়, কিন্তু ওই সুরক্ষাটা নিব কিভাবে, এটা হচ্ছে ব্যাপার। নারীদেরকে বলবো একটু সচেতন হতে। কেন সচেতন হতে? যে যখন আপনার স্বামী পরকীয়ায় লিপ্ত হবে, নানাভাবে আপনার উপর চারিদিক থেকে বিভিন্ন অত্যাচার আসবে। যেমন আপনি ওই পরকীয়ায় লিপ্ত হওয়া যে মহিলা, সেই মহিলার বিষয়ে যদি জানতে চান বা খতিয়ে দেখতে চান বা স্বামীকে বল প্রয়োগ করেন, ওই মহিলার সাথে আপনারা যোগাযোগ করেন না, ইকরা যেটা করেছিল, তো এক্ষেত্রে কি হয়, স্বামী আপনার উপর বল প্রয়োগ করবে। যদি বল প্রয়োগ করে, আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনে এসে তার বিরুদ্ধে এই যে মারপিট, নারী ও শিশু নির্যাতনের মামলা করেন। এখানেও তো একটা পথ রয়েছে, আপনি নারী ও শিশু নির্যাতনের মামলা করতে পারবেন। এর সাথে সাথে যদি যৌতুক দাবি করে যে না, আমি তোকে রাখবো না, তুই যদি আমাকে এত লক্ষ টাকা না দিস আমি তোকে রাখবো না, আমি অমুককে বিয়ে করব, আপনি যৌতুক আইনের আন্ডারে যৌতুকের মামলা করেন। এভাবে তাকে আপনি আটকাতে পারবেন আইনের মাধ্যমে। এছাড়াও যদি স্বামীদের দেখা যায় যে আমাকে সে পরকীয়ায় লিপ্ত হলো সেই স্বামী, এবং তার স্ত্রী যদি তাকে বাধা দিতে চায় যে না, তোমার আমি এই স্ক্রিনশটগুলো আমার কাছে আছে, তুমি এই সেই মেয়ের সাথে গেছো, এই যে এই ছবিগুলো আমার আছে, এগুলো আমি সবাইকে দেখাবো, তুমি আমার কাছে ফিরে আসো, তুমি এই পাপের জগৎ থেকে চলে আসো, তখন স্বামীরা কি করে, যেহেতু স্বামীদের একটা অধিকার থাকে তার স্ত্রীর সাথে থাকার, নানা ধরনের মেয়েদের স্পর্শকাতর কিছু ছবি তোলে তার স্ত্রীর। এভাবেও প্রেশার ক্রিয়েট করতে পারে যে তুমি যদি আমার এই পরকীয়া মেনে না নাও তাহলে আমি তোমার এই ছবিগুলো ভাইরাল করে দেবো, তোমার আত্মসম্মান বোধ কিছুই থাকবে না। তখন আপনারা ডিজিটাল সিকিউরিটি আইনের আন্ডারে মামলা করতে পারবেন, তার এই অপরাধ থেকে আপনারা নিজেদেরকে সেভ করতে পারবেন, তাদেরকেও আটকাতে পারবেন। এমন নানা ধরনের পথ আছে, যে পথগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, খুঁজে বের করে নির্দিষ্টভাবে মামলা দায়ের করতে হবে। আমাদের মুসলিম ফ্যামিলি লতে একটা কথা বলছে যে যদি কোনো স্বামী পরকীয়ায় লিপ্ত হয় বা স্ত্রী পরকীয়ায় লিপ্ত হয় তাহলে স্বেচ্ছায় ডিভোর্স দেওয়ার একটা প্রতিকার থাকে, যে তিনি স্বেচ্ছায় ডিভোর্স দিতে পারবেন। হ্যাঁ, এখানে একটা কোশ্চিন আসে যে আমার 10 বছরের সংসার হলো, আমার বাচ্চা কাচ্চা আছে, এই মুহূর্তে আমি ডিভোর্স দিয়ে চলে যাবো, তাহলে আমার জীবনের প্রাপ্তিটা কি? তো প্রাপ্তির জন্য আপনারা একটু খেয়াল করবেন, আমার আগের বক্তব্যটা যেটা বললাম, আপনারা ওইভাবে আপনাদের স্বামীকে যে আইনগত ব্যবস্থা বা আইনের দ্বারস্থ হয়ে তাকে অবশ্যই আপনারা আইন দ্বারা বাধাগ্রস্ত করতে পারবেন। যদি পরকীয়ার কথা আমরা বলি, এটা এমনই জঘন্য অপরাধ। আমাদের সূরা নিসাতে এখানে স্পেসিফিক বলা আছে, কোনো স্ত্রী বা কোনো স্বামী, কোনো নারী পুরুষ যদি পরকীয়ায় লিপ্ত হয় 100 বেত্রাঘাত তার করার জন্য বলা আছে, তাহলে এটা কত জঘন্যতম অপরাধ। এবং আমি সর্বশেষ আর একটা কথা বলতে পারি, ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 1985, আমাদের ফ্যামিলি কোর্ট অ্যাক্ট 1985 এর আন্ডারে দাম্পত্য জীবন পুনরুদ্ধারের একটা মামলা করতে পারে স্ত্রী বা স্বামী যদি কেউ পরকীয়া করে। যে এই কোর্টটা, এই পারিবারিক আদালতটা এবং এই দাম্পত্য জীবন পুনরুদ্ধারের মামলার মাধ্যমে কি হবে, কোর্ট তাদেরকে ডাকবে, তাদের মেডিয়েটর থাকবে, যে আপনারা কি সমস্যা, কেন এটা করছেন, এর সমাধান কি, এটা কোর্টের মাধ্যমে একটা সুন্দর সমাধানের পথে আসা যাবে। আর আমি এটা আইনজীবী হিসাবে আমার মানে পার্সোনাল মতামত যেটা, এবং আমি
কোর্টের কাছে, সরকারের কাছেও দাবি রাখবো। যদি আমরা মাঝে মাঝে ডিভোর্সের ক্ষেত্রে দেখি একটা কথা খুব প্রচলন আছে যে এটা তো একটা কন্ট্রাক্ট করেছিলাম, কন্ট্রাক্ট আমি বাতিল করে দিলাম। তাহলে কন্ট্রাক্ট যদি করি, তাহলে কন্ট্রাক্ট যদি বাতিল করি, আর এটা যদি কন্ট্রাক্ট হয়, তালাক দেওয়াটা কন্ট্রাক্টের মতো, যে কন্ট্রাক্ট বাতিল করে দিলাম, তাহলে যে কন্ট্রাক্টের কিছু ক্রাইটেরিয়া থাকে। এখন ওই স্বামী একটা মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ অবস্থায় আর একটা অবৈধ সম্পর্কে যদি লিপ্ত হয়, তাহলে এখানে অবশ্যই ব্রিজ অফ কন্ট্রাক্ট হবে। তাহলে এটা ব্রিজ অফ কন্ট্রাক্টের মামলায় আসা যায় কিনা, এটাও একটা দেখার বিষয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে প্রতারণার যে ধারা আমরা দেখি, অবশ্যই এখানে অর্থের লেনদেনের একটা ব্যাপার থাকে 420 এবং 404, যে প্রতারণার যে ব্যাপারটা থাকে। তাহলে একটা স্বামী তো একটা স্ত্রীর সাথে প্রতারণা করছে, যদি এটা কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে তো প্রতারণা করছে। এই ধারার আন্ডারে আমরা প্রতারণার মামলাও করতে পারি কিনা, বা এটাও আমাদের কোর্ট নিবে কিনা, এটাও একটা দেখার বিষয়। আমাদের দণ্ডবিধিতে একটা ধারা আছে যেটা হচ্ছে 499 মানহানি। আপনারা সবাই বুঝবেন এবং দেখবেন যে একটা স্বামী যদি পরকীয়াতে লিপ্ত হয়, সেই স্ত্রীটার কিন্তু দারুণভাবে মান সম্মান হানি হয়। এবং একটা স্ত্রীও যদি পরকীয়া লিপ্ত হয়, একটা স্বামীর কিন্তু দারুণভাবে মান সম্মান হানি হয়। তো আমাদের দেখা উচিত যে এই ডিফেমেশন বা মানহানির যে ধারা, এই ধারাতেও আমরা যে পরকীয়ায় লিপ্ত তাকে আমরা বাধাগ্রস্ত করতে পারি কি না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।